আসসালামু আলাইকুম বন্ধুগণ। আমি শখের কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুগণ, আমি আমার ছাদ বাগানের একটি ক্যারেটে আলু চাষ করি এবং সেই আলু চাষ করে কি পরিমাণ ফলন পাই সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে করা হবে। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুগণ, বীজ হিসাবে আমি আলু নিয়ে নিচ্ছি এবং এমন আলু নিচ্ছি যেগুলোতে প্রচুর পরিমাণে কুশি বের হওয়া আছে। তো প্রচুর পরিমাণে কুশি বের হওয়া থাকলেও আমাদের এখান থেকে ম্যাক্সিমাম কুশিগুলো ছাঁটাই করে নিতে হবে। কারণ কুশিগুলো থাকলে প্রত্যেকটা কুশি থেকে কিন্তু গাছ বের হবে। এক্ষেত্রে কি হবে? গাছ প্রচুর পরিমাণে পুষ্টি গ্রহণ করবে। সঠিক ফলন পাওয়া যাবে না। এইজন্য আমি শুধু উপরের দিক দিয়ে ২ টি কুশি রাখবো। তো আপনারাও এই বিষয়টা খেয়াল রাখবেন। আর এই ভিডিও জুড়ে আমি আরো কিছু টিপস দিব, যেমন আমি কি ভুল করেছি, কি বিষয় মাথায় রাখলে ফলন আরো বেশি পাওয়া যেত, সে সম্পর্কেও কিন্তু বলা হবে। তাই ভিডিওটি না টেনে কিন্তু পুরোটা দেখে যাবেন। তো ২ টা আলু আমি এভাবে নিয়ে নিচ্ছি। আর এই আলুগুলো মোটামুটি পচে গিয়েছে তো অনেকদিন রাখার কারণে। তো এক্সপেরিমেন্ট হিসাবে আমি এগুলোকে ইউজ করে দেখছি। আর আলু রোপণের নিয়ম আমি যেটা দেখেছি যে একটু মাঝামাঝি স্থানে, অর্থাৎ ক্যারেটে যেই পরিমাণ মাটি আছে সেই মাটির মাঝামাঝি জায়গায় আমি এক গর্ত করে নিয়ে সেইখানে আলুটাকে রোপণ করে দিচ্ছি। আর কিভাবে রোপণ করলাম সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। কুশির সাইডটা উপরের দিকে থাকবে। আ এইভাবে আমি জাস্ট মাটি দিয়ে ঢেকে দিলাম। এর পরবর্তীতে আমার কাজ শুধু থাকবে এই ক্যারেটে রেগুলার পানি দেওয়া। আর যেহেতু ক্যারেট, এখানে কিন্তু পানি জমে থাকার সম্ভাবনা নেই। আর আমার ক্যারেটের ৪ সাইড দিয়ে যে ফাঁকা আছে, এই ফাঁকা দিয়ে পানিগুলো বের হয়ে যায়। এক্ষেত্রে সুবিধা হচ্ছে যে পচে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। আর আমি এইখানে যে মাটির মিশ্রণটা ব্যবহার করেছি সেখানে 50% এর মতো জৈব সার আর 50% এর মতো মাটি। যেটাকে আমি আদর্শ মাটি মনে করি। আর আদর্শ বলার পিছনে কারণ হচ্ছে যে এই ক্ষেত্রে আমার এক্সট্রা কোনো কিছু এড করার দরকার হয় না। মোটামুটি ৯ দিন পরে সেই কুশিগুলো থেকে গাছ বের হওয়া শুরু হয়েছে এবং পাশের যে আমি ২য় যে আলুটা রোপণ করেছিলাম সেইটা পচে গিয়েছে। গাছ বের হয়ে পচে গিয়েছে। কি জন্য পচে গিয়েছে সেটা আমার জানা নেই। তো এখন এই পর্যায়ে আমি একটা আমার ভুলের কথা বলছি। সেই ভুলটা হচ্ছে আ আমার বাবা এই ক্যারেটের মধ্যে ধনিয়া এবং রসুনের কিছু বীজ বুনে দেয়। তো এর ফলে কি হয়? মাটির যে পুষ্টি উপাদান এটা আলু কি গ্রহণ করবে তার চাইতে বেশি এই যে আ ধনিয়া বা ওই রসুন গ্রহণ করে ফেলে। তো এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে যখন জমিতে ফসল চাষ করা হয়, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের বিষয়গুলো সমস্যা হয় না। কারণ সেটাকে মিশ্র চাষ হিসেবে ধরা হয়ে থাকে। কিন্তু জমি এবং ক্যারেটের মধ্যে অনেক তফাৎ আছে। যেহেতু ক্যারেটে আমার একটাই সোর্স আর এই জায়গার ভিতরে যে পুষ্টি আছে, সেই পুষ্টিটাই আমার গাছ গ্রহণ করবে। সেই ক্ষেত্রে আমার এই অতিরিক্ত গাছগুলো লাগানো উচিত হয়নি। তো এই কারণে হয়তো আমার ফলন কিছুটা কমে গিয়েছে। এই হচ্ছে আমার ১ম ভুল। আর গাছগুলো আমি মাঝেমধ্যেই চেক করছিলাম গাছের ফাঁকে কিছু এই যে এরকম আলু দেখা যাচ্ছিল। আর যেইদিন এই আলুটা আমি দেখি, সেইদিন আমি ২য় ভুলটা করি। আমি ২য় ভুলটা এইটা করি, আমি মনে করি যেহেতু উপরেই আলু দেখা যাচ্ছে তার মানে নিশ্চয়ই পুরা ক্যারেটটা একদম আলু দিয়ে ভরে গেছে। তো এই কিউরিওসিটি থেকে আমি সময় হওয়ার আগেই গাছগুলোকে কেটে ফেলি এবং মাটি ছেঁকে মানে আলুগুলো দেখি যে কিরকম ফলন হয়। যেটা আমার ২য় ভুল ছিল। তো এই এই এর বাইরে আমার মোটামুটি খুব তেমন একটা ভুল ছিল না। আর এর মাঝখানে তেমন কোনো যত্নও আমি নেইনি। এই যে দেখতে পাচ্ছেন যেই আলুটা হয়েছিল সেটা খুঁড়ে এরকম দেখতে পাই। আর যত্ন বলতে ওই যে ১ম এ জৈব সার দেওয়া ছিল এইটাই। পরে হয়তো আমি কিছু জৈব সার এড করলে ফলন আরো বেশি পাওয়া যেত। যেটা আমার করা হয়নি। আর আরেকটা বিষয় তো বললামই যে ধৈর্যের একটা ব্যাপার-স্যাপার ছিল। তো এই ছিল মোটামুটি। আর আলু গাছটা আসলে তোলার সময় হওয়া উচিত ছিল যখন গাছগুলো মরে যাবে, তখন আমার আলুগুলো তুলে দেখা উচিত ছিল। আ এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। গাছগুলো যখন মরে যাবে তখন আপনারা তুলে দেখবেন যে আলুর ফলনটা কিরকম হয়েছে। আর তেমন কোনো আগাছা গজায়নি আল্লাহর রহমতে। যে ২-১ টা আগাছা হয়েছে ওগুলো আমি মাসে বা মানে ১০ দিন বা ১৫ দিন পর পরিষ্কার করে দিয়েছি। আর যদি আপনারা টবে করেন বা বালতিতে করেন বা গামলায় করেন, সেক্ষেত্রে ড্রেনেজ সিস্টেমটা অবশ্যই ভালো রাখবেন। আমার মতে ক্যারেটে করাই সবচাইতে ভালো, যেহেতু ক্যারেটের ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো থাকে। তো এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। তো এরপরে মোটামুটি আমার কাজ হচ্ছে এই ক্যারেট থেকে আমি গাছগুলোকে তুলে ফেলি
এবং আমার গাছ তোলার সময় মোটামুটি ৩ মাস ১৮ দিন বা ১০৯ দিন পর আমি আসলে ফলন দেখি যে কিরকম ফলন পাই। তো এইভাবে আমি আস্তে, আস্তে এর উপরে যে রসুনের গাছ ছিল বা যে অবশিষ্ট ছিল সেগুলোকে আস্তে, আস্তে তুলে নেই। তো এখন আর আমি বেশি কথা বলব না। আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি যে কিভাবে তুলে নিচ্ছি। এভাবে আলুটাকে ঝরঝরে করে নিচ্ছি। আর আপনাদের এখন কিছু বিষয়ে টিপস দিচ্ছি সেইগুলো হচ্ছে যে আপনারা যখন মাটিটা প্রস্তুত করবেন, চেষ্টা করবেন আ ড্রেনেজ ভালো এরকম মাটি নেওয়ার। যদি পানি জমে থাকে তাহলে কিন্তু আলু পচে যেতে পারে বা গাছও পচে যেতে পারে। এক্ষেত্রে কি করতে পারেন আপনারা? মাটির সাথে আপনারা জৈব সার মিক্স করবেন এবং এর সাথে আপনারা সিলেকশন বালিটা ইউজ করতে পারেন। সিলেকশন বালি ইউজ করলে কিন্তু এই মাটিটা বেশ ঝুরঝুরা টাইপের হয়। তখন মোটামুটি এখানে পানিটাও ড্রেনেজ ভালো হয় এবং আলোও কিন্তু ভালোভাবে ছড়াতে পারে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর অবশ্যই একটু ধৈর্য ধারণ করতে হবে। যেই বিষয়টা না হলে ফলন আপনাদের একটু কম হতে পারে। তো আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে আমি ফলনে খুশি কিনা? তো আলহামদুলিল্লাহ খুশি। একটা ক্যারেটে যে পরিমাণ ফলন পেয়েছি আলহামদুলিল্লাহ খুশি। তবে যদি ধৈর্য ধারণ করা যেত তাহলে আরো বেশ কিছু ফলন পাওয়া যেত এবং এই প্রক্রিয়ায় আমি কোনো প্রকার রাসায়নিক সারও ব্যবহার করিনি, কোনো প্রকার কীটনাশকও ব্যবহার করিনি। যেইজন্য আমার কিছু, কিছু আলুর মধ্যে আ একটু পোকার আক্রমণ দেখা দিয়েছে। আর অবশ্যই জীবনে ১ম আমি এরকম নতুন আলু দেখলাম, নিজে হারভেস্ট করলাম। তো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। সকলের জন্য অসংখ্য শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।